আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। বড়দিন নববর্ষের আগে ইউক্রেনে ভয়াবহ হামলা, 70 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি ঘটেছে। এরপর জানিয়ে দেব ইরানের লক্ষ্য হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। আরো জানিয়ে দেব ইউক্রেনের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এবার জানিয়ে দেব 11টি ভারতীয় বিমান ঘাঁটিতে হঠাৎ হামলা পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দেব আক্রমণ চালানো যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বড়দিন নববর্ষের আগে ইউক্রেনে ভয়াবহ হামলা, 70 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। সপ্তাহ পেরোলেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এর 5 দিন পর ইংরেজি নববর্ষ। এই দুই বড় উৎসবের আগে গতকাল শুক্রবার ভোরে ইউক্রেন জুড়ে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নজিরবিহীন হামলা হয়েছে রাজধানী কিয়েভেও। দেশটির বহু এলাকা আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলায় ভবন ধসে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সময় লাগতে পারে। এতে শীতের মধ্যে ইউক্রেনীয়দের দুর্ভোগ আরো বাড়বে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরবরাহ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে হামলা জোরদার করল রাশিয়া। আগের দিন বৃহস্পতিবার কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়। বিবিসি জানায়, বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য পরিণত করছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগোনট বলেন, হামলার আগে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছিল। রাজধানী সহ ইউক্রেনের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলে অন্তত 70টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিয়েভের সরকারি কর্মকর্তারা বলছেন, সেখানে 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর একদিনে কিয়েভে এত বড় ক্ষেপণাস্ত্র হামলা আর হয়নি। এগুলোর মধ্যে 37টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে। কিয়েভের মেয়র জানান, নতুন হামলায় কিয়েভ জুড়ে পানির সরবরাহ ব্যাহত হয়েছে, মেট্রো রেল সেবা বন্ধ রয়েছে। রুশ হামলায় খার্কিভ ও রুশ সীমান্তবর্তী সুমি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ এএফপিকে বলেন, শহরটিতে বিদ্যুৎ নেই, অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। এগুলোর ধ্বংসস্তূপের লোকজন আটকা অবস্থায় থাকতে পারে। ইউক্রেনের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ফেলে শীত মৌসুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনীয় প্রতিরক্ষা উপদেষ্টা ইউরিসাক বলেন, জরুরি সেবা পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে, তবে পরিস্থিতি এখনো কঠিন। দেশটির বিদ্যুৎ গ্রিডের অপারেটর আল জাজিরাকে জানায়, আগের যে কোনো হামলা থেকে এবার বিদ্যুৎ পুনরায় চালু করতে সময় লাগবে বেশি। ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জার্মেন গালুশেঙ্কো বলেন, শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝানি ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টকে জানিয়েছেন, আগামী বছরের প্রথম কয়েক মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া 2 লাখ নতুন সেনা প্রস্তুত করছে। নিঃসন্দেহে তারা কিয়েভে হামলা চালাবে। মোদি পুতিন ফোনালাপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে রয়টার জানায়, ফোনালাপে মোদি ইউক্রেন চলমান সংঘাত নিরসনে আবারও সংলাপ ও কূটনীতির ওপর জোরারোপ করেছেন। তবে একই বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মোদির অনুরোধে পুতিন ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি তুলে ধরেন। ফোনালাপে দুই দেশের মধ্যে চলমান কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। তারা বিনিয়োগ, জ্বালানি, কৃষি, পরিবহন ও লজিস্টিক খাতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলছেন। ইরানের লক্ষ্য হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দাবি, ইরানের সরকার কিছু শয়তান ধর্মশাসকদের নিয়ে তৈরি, যাদের লক্ষ্য হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মাইক পম্পেও। তিনি যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিরও সমালোচনা করেন। ইরানের শাসকদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্কিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি ইরানের শাসক কে। এগুলো হলো শয়তান ধর্মশাসক, যাদের লক্ষ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস করা। ইরানের সঙ্গে 2015 সালে হওয়া একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে বাইডেন প্রশাসন। এই চুক্তি থেকে 2018 সালে সরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন কেন নতুন করে এই চুক্তিটি করতে চাচ্ছেন সেটির সমালোচনা করেছেন পম্পেও। তার দাবি, এর মাধ্যমে ইরান ক্ষণস্থায়ী সময়ের জন্য তাদের পারমাণবিক অস্ত্রের পরিধি বাড়ানো থেকে বিরত থাকবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম থেকে বিরত থাকার কথা দিলেও সেটি তারা মানেনি। ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে চুক্তি থেকে সরে এসেছিল। সূত্র আল আরাবিয়া। ইউক্রেনের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি একের পর এক ধ্বংস হয়ে একটি বিধ্বস্ত অর্থনীতিতে রূপ নিয়েছে। যুদ্ধের শুরুর দিকে ধারণা করা হয়েছিল যে 2023 সালে শুধুমাত্র মৌলিক ব্যয় মেটাতে কিয়েভের কমপক্ষে 5,500 কোটি মার্কিন ডলার বিলিয়ন বিদেশি সহায়তা প্রয়োজন হবে, যা এর যুদ্ধ পূর্ব মোট বার্ষিক ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু এখন এর মারাত্মকভাবে বিপর্যস্ত অবকাঠামো, জ্বালানি ব্যবস্থা এবং প্রলম্বিত যুদ্ধের সম্ভাবনার মধ্যে ইউক্রেনীয় নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন যে ইউক্রেনের প্রতি মাসে আরও অন্তত 200 কোটি ডলার প্রয়োজন হতে পারে এবং তারা ইতিমধ্যেই পশ্চিমা সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইতে শুরু করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকো বলেছেন, আপনি যখন আপনার ঘর গরম করতে পারবেন না, আপনি আপনার দোকান, কারখানা বা প্রকল্পগুলি চালাতে পারবেন না এবং আপনার অর্থনীতি কাজ করবেন না, তখন আপনি কি করবেন? আমাদের আরো আর্থিক সহায়তার প্রয়োজন হবে এবং পুতিন মিত্রদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে এটি করছেন। ওস্তেনকার মন্তব্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জোট মিত্রদের আগ্রহে ভাটা পড়তে শুরু করেছে। ফলে আগের মতো সহায়তা না পাওয়ার আশঙ্কা করছে ইউক্রেন। গত সপ্তাহে একটি রুদ্ধতার বৈঠকে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যুদ্ধ আরো তীব্র হলে লোকেরা নিজেদের অর্থ নিয়ে দলে দলে ইউক্রেনে থেকে পালিয়ে যেতে পারে এবং যখন তারা সেগুলিকে ইউরো বা ডলারে বিনিময় করতে চাইবে, ইউক্রেনীয় জাতীয় মুদ্রা রিভনিয়ার মূল্য বিপর্যয় ঘটতে পারে। মঙ্গলবার প্যারিসে এক আন্তর্জাতিক দাতা সম্মেলনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন যে দেশটির অর্থনীতি এই বছরে 33% সংকোচনের পরেও আগামী বছর আরো 9% সংকুচিত হতে পারে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে সরকার গুরুত্বপূর্ণ আমদানিগুলির অর্থ প্রদানের জন্য আন্তর্জাতিক রিজার্ভ শূন্য হয়ে পড়তে পারে এবং তার বিদেশি ঋণ নিয়মমাফিক পরিশোধে অক্ষম হতে পারে, যা সামগ্রিকভাবে দেশটির ওপর কিয়ামত নাজিল হওয়ার শামিল। 11টি ভারতীয় বিমান ঘাঁটিতে হঠাৎ হামলা পাকিস্তানের। ক্যালেন্ডারের প্রত্যেকটা দিনই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনেরই এক একটা ইতিহাস আছে, কিন্তু আজ 16ই ডিসেম্বর ভারত এবং পাকিস্তানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। ভারতবাসী হিসেবেও কোনো দিন এই দিনটি ভোলা যাবে না, এমনকি পাকিস্তানের কাছেও এই দিন লজ্জার। বাংলাদেশ উদয়ের আজ 51 বছর সম্পূর্ণ হলো, আর তা মাথায় রেখেই 1971 সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের 51 বছর উদযাপন করল ভারতীয় সেনা। ভারতের বিজয় দিবস 1971 16ই ডিসেম্বর। 13 দিনের দীর্ঘ যুদ্ধের পর বড় জয় ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারতীয় সেনা। পাকিস্তান সেনার তৎকালীন সেনা প্রধান আমির আবদুল্লাহ নিয়াজি 93,000 পাকিস্তান সেনা জওয়ানকে নিয়ে ভারতের কাছে মাথা নত করলেন। একই সঙ্গে আত্মসমর্পণ করলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কাছেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা সব থেকে বড় সেনাবাহিনীর আত্মসমর্পণ ছিল। এর সঙ্গেই ভারতের কাছেও এই দিনটা ছিল বড় জয়। তবে যুদ্ধে পাকিস্তানের যেভাবে পরাজয় ঘটেছে তা ইতিহাসে লজ্জার। ফলে সেই জখম আজও নিয়ে ঘুরতে হয় পাক সেনাবাহিনীকে। যদিও অস্বস্তি ঢাকতে আজও মিথ্যা কথা বলা হয় পাকিস্তানের তরফে। গত মাসেই অবসর নেওয়া জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছিলেন যুদ্ধে মাত্র 32,000 সেনার হার হয়েছিল। ঠিক কি কারণে যুদ্ধ হয়? পাকিস্তান সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে তীব্র বিদ্রোহ শুরু হয়, আর এরপরেই তা যুদ্ধের রূপ নেয়। পাকিস্তান সেনা পূর্ব পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু এবং বাঙালিদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছিল। এমনকি আনুমানিক 3 লাখ থেকে 5 লাখ বাংলাদেশি নাগরিককে পাকিস্তানি সেনাদের হাতে মরতে পর্যন্ত হয় বলে দাবি। যদিও বাংলাদেশের প্রশাসনের দাবি ছিল সংখ্যাটা ছিল 30 লাখ। এই অবস্থায় ইসলামাবাদের বিরুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময়ের পূর্ব পাকিস্তানকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেন। এমনকি অত্যাচার থেকে বাঁচতে সেই সময়ের পূর্ব পাকিস্তানের শরণার্থীদের সাহায্যের আশ্বাস দেন। মনে করা হয় সেই সময় 80 লাখ থেকে 1 কোটি মানুষ সে দেশ ছেড়ে ভারতে চলে আসে। আক্রমণ চালানোর যথেষ্ট ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার।
ইউক্রেনে কখনো কয়েক দফা নতুন আক্রমণ চালানোর মতো প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। নতুন বছরে রাশিয়া ইউক্রেনে নতুন উদ্যমে আক্রমণের পরিকল্পনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার এসব মন্তব্য করেছেন। রুশ সংবাদ মাধ্যম প্রাভদার প্রতিবেদন অনুসারে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিদিনকার সন্ধ্যাকালীন ভাষণে ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, তাদের মজুতে এখনো প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে আবারও কয়েক দফা ব্যাপক আক্রমণ চালাতে পারবে তারা। তবে আমাদের যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে যে আমরা শত শত আক্রমণের পরও আবারও ফিরে আসব। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের মোড় ঘোরাতে পারবে না উল্লেখ করে বলেন, যাই হোক না কেন মস্কো যতই ক্ষেপণাস্ত্রের উপর ভরসা রাখুক না কেন তারা এই যুদ্ধে ক্ষমতায় ভারসাম্য বদলাতে পারবে না। এদিকে রাশিয়া নতুন বছরে নতুন উদ্যমে আক্রমণ শুরু করবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভ্লাদিমির পুতিন নতুন বছরে ইউক্রেনে আরো শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেন রুশ আক্রমণ ঠেকাতে সক্ষম উল্লেখ করে রেজনিকভ বলেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড সহ বিভিন্ন মূল অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আমরা, এবং সম্প্রতি এমনও প্রমাণ পাওয়া যাচ্ছে যে ক্রেমলিন একটি ব্যাপক বিস্তৃত ও নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।